শুরুতেই আমরা একটা ক্লাব দেখতে পাই আর সেখানেই সারাদিন অফিস সেরে আমাদেরই গল্পের নায়িকা যার নাম ইশিন সে চলে আসে। ইশিন ওখানে সবেই ড্রিঙ্ক করতেই যাবে তখনই ওর কাছে একটা ফোন আসে। ফোনের ওপার থেকে লু নামের একটা ছেলে বলে যে ইশিন আমি আবারও চায়নাতে ফিরে এসেছি। এই কথাটা শুনে ইশিন একদম অবাক হয়ে যায়, কারণ ইশিন এরকম ফোন পাবে সেটা কখনোই আশা করেনি। তখন ইশিনের মনে পড়ে যায় যে 3 বছর আগে এই লুয়ের সঙ্গেই ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন লু কিছু না জানিয়ে ইশিনকে ছেড়ে চলে গিয়েছিল। আর আজকে আবারও 3 বছর পর লুয়ের থেকে কল পেয়ে ইশিন খুব অবাক হয়ে যায় আর কোনো কথার উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয়। ইশিনের সাথে সাথে মুড ভীষণ অফ হয়ে যায় আর ও অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। ঠিক সেই সময় আমাদের গল্পের নায়ক যার নাম সুশাও সে ওখানে চলে আসে আর এসে ইশিনের পাশের চেয়ারে বসে পড়ে। সুশাও এসে ইশিনকে বলে যে তুমি কি অফিস থেকে এখানে এসেছো, কারণ এরকম ফর্মাল ড্রেস পরে তো কেউ কখনো বারে আসে না। ইশিন সুশাওকে তেমন পাত্তা দেয় না। সুশাও তখন ওখানে থাকা লোকটাকে বলে যে এই ম্যাডামকে যত ইচ্ছা ড্রিঙ্ক দাও, সেই ড্রিঙ্কের টাকা আমি দিয়ে দেব। ইশিন বলে তোমার 18 বছর বয়স হয়েছে, তুমি যে এরকম বারে এসেছো তার ওপর একটা মেয়ের পাশে বসে তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছো। সব বলে আমাকে দেখে কি এতটাই বাচ্চা মনে হয়, আমার তো 22 বছর বয়স হয়ে গেছে। ইশিন বলে তুমি ভুল মেয়েকে চুজ করেছো আজকে, বুঝলে? আমার পেছনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তুমি যদি আমার সঙ্গে ড্রিঙ্ক করে জিততে পারো তাহলে আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে মেয়েদেরকে পটাতে হয়। সুশাও এটাতে রাজি হয়ে যায় আর বলে আর যদি আমি জিতে যাই তাহলে তোমার উইচ্যাট নাম্বার আমাকে দিতে হবে। এরপর ওরা দুজন ড্রিঙ্ক করার চ্যালেঞ্জ চালু করে আর দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে। সুশাও তখন ইশিনকে বলে আচ্ছা ম্যাডাম তোমার বয়স কত? ইশিন তখন বলে আমি তোমার থেকে 8 বছরের বড় আর তুমি আমার সঙ্গে এসেছো ফ্ল্যাট করতে, আমাকে তুমি দিদি বলে ডাকবে। তখনই লু নামের ছেলেটা ইশিনকে আবারও ফোন করে, কিন্তু ইশিন ফোনটা কিছুতেই ধরে না। ইশিন তখন বলে যে আমি আর ড্রিঙ্ক করতে পারছি না, নাও তুমি জিতে গেছো। সুশাও তো খুব খুশি যে ও জিতে গেছে। এরপরই সে নিজের কোটটা খুলে ফেলে আর তারপর সবার সঙ্গে ডান্স করতে শুরু করে, কারণ ও তো অনেক বেশি মাতাল হয়ে গেছে আর এখন ও ডান্সিং মোডে রয়েছে। তখনই ওখানে সুশাও চলে আসে। ইশিন তখন সুশাওয়ের সঙ্গে ডান্স করতে শুরু করে আর একটা সময় ওরা দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসলে ইশিন নিজেই সুশাওকে কিস করে, যেটা দেখে সুশাও তো একদম অবাক হয়ে যায়। আর ইশিনকে প্রথম দেখাতে সুশাওয়ের অনেক ভালো লেগে যায় বলে ও কিস করতে শুরু করে। তারপর ওরা দুজন মিলে চলে যায় ইশিনের বাড়িতে আর সেই বাড়িতেই ওরা সারা রাত ধরে দুজনে অনেক রোম্যান্স করে। পরের দিন সকাল হয়ে গেলে সুশাওয়ের ঘুমটা আগে ভাঙে। ও দেখতে পায় ও তো নিজের বাড়িতে নয় বরং অন্যের বাড়িতে সারা রাত কাটিয়েছে। ওখানেই ও ইশিনের থেকে একটা চিঠি পেয়ে যায় যেখানে লেখা ছিল যে কালকে রাতের ব্যাপারে সবকিছু ভুলে যাও, কারণ আমরা দুজন দুজনকে চিনি না আর আমরা দুজন দুজনের সঙ্গে আর কখনো সম্পর্কও রাখবো না। কিন্তু সুশাও কালকে রাতের কথা এত সহজে ভুলবে কি করে? তখনই ওর মনে পড়ে যায় আজকে তো একটা বড় অফিসে ওর ইন্টারভিউ আছে। এদিকে ইশিনকে দেখা যায় ও অলরেডি তখন অফিসে চলে এসেছে। এরপর ইদুও নামের একটা ছেলেকে দেখা যায়, সে হচ্ছে সুশাওয়ের রুমমেট, মানে এরা দুজনে খুব ভালো বন্ধু। সুশাও বাড়িতে আসলে ইদুও তখন জিজ্ঞাসা করে তুই কালকে রাতে কোথায় ছিলি, তোকে এতবার ফোন করলাম। সুশাও তখন বলে যে কালকে রাতে একটা মেয়ের সঙ্গে আমি ছিলাম। ইদুও তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে কার সঙ্গে রাত কাটিয়েছে ওর বন্ধু, কিন্তু সুশাও সেই সময় তো ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক তাড়া ছিল, তাই ও বলে আমি তোকে পরে বলবো। সুশাও তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে তোমাদের 1xBet অ্যাপ সম্পর্কে কিছু কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ। সাকিব আল হাসান এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে তোমার জেতার সম্ভাবনা সব থেকে বেশি। এই আইপিএল সিজনে এখানে চলছে 350 টাকার বাজি ধরে 1 কোটি টাকা জেতার সুযোগ। 1xBet-এ তুমি খুব সহজে রিস্ক ফ্রি বাজি ধরে ইনকাম করতে পারবে। এখানে তুমি যে কোনো ম্যাচ লাইভ দেখে সেই ম্যাচের ওপর বাজি ধরে খুব সহজেই টাকা আয় করতে পারবে। কোন দল কত রান করবে, কোন দল জিতবে, সব কিছুর ওপরে বাজি ধরার স্বাধীনতা রয়েছে তোমার জন্য। এখানে রয়েছে প্লেন ক্র্যাশ গেম, প্লেন যত উপরে উঠবে তুমি ঠিক ততটাই বেশি ইনকাম করতে পারবে। সেই সাথে রয়েছে শত শত ক্যাসিনো গেম, যেখানে তুমি খুব সহজে বাজি ধরে ইনকাম করতে পারবে। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ZOOMEXP ব্যবহার করো আর খুব অল্প পরিমাণ কিছু টাকা ডিপোজিট করে 1 কোটি টাকা জেতার অংশীদার হয়ে যাও। তাই আর বেশি দেরি না করে এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলো আর ঘরে বসে ইনকামের যাত্রা শুরু করো। তোমার ইনকাম করা টাকা বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের সাহায্যে সহজেই তুলে নিতে পারবে। আমি নিজেই 1xBet অ্যাপ ব্যবহার করি আর 1xBet সম্পূর্ণ বিশ্বস্ত। 1xBet দিচ্ছে আমার সাবস্ক্রাইবারদেরকে 24/7 কাস্টমার সাপোর্ট। এক্ষুনি কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো আর 1xBet-এ অনেক টাকা ইনকাম করো।
এদিকে ঈশিন তো তার নিজেরই কোম্পানির সিইও, তাই ওকে কিন্তু এই অফিসের সবাই মোটামুটি ভয় করে। ও তখন ফোনে ম্যানেজারের সঙ্গে কথা বলছিল আর একজন ইন্টার্ন আসে ওর সঙ্গে দেখা করতে। সেই ইন্টার্ন অন্য কেউ নয়, সুশাও। আর সুশাওকে দেখে ঈশিন তো খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ঈশিনের অ্যাসিস্ট্যান্ট তখন পরিচয় করিয়ে দেয় যে এই সুশাও হচ্ছে আজকে অফিসে জয়েন করেছে ইন্টার্ন হিসেবে। ম্যানেজার ইন্টারভিউ নিয়েছে, ও খুবই ভালো ছেলে আর ও অনেক ট্যালেন্টেড। এদিকে সুশাওকে তো এই অফিসে ঈশিন কিছুতেই মেনে নিতে পারে না। ও তখন ম্যানেজারকে বলে যে আমি ইন্টার্ন হিসেবে এই ছেলেটাকে মোটেই চাই না, এর বদলে অন্য যে কেউ হলেই হবে। ম্যানেজার বলে যে অন্যান্য ইন্টার্নরা তো অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে আর এই ডিপার্টমেন্টে একজন ইন্টার্নের তো খুবই দরকার। কিন্তু ঈশিন কিছুই শুনতে চায় না। এদিকে ঈশিনের এইসব দেখে সুশাও একদম অবাক হয়ে যায়। এরপর ঈশিন একটা কাগজ দিয়ে দেয় সুশাওকে, যাতে সুশাও এই অফিসে ইন্টার্ন হিসেবে জব না করতে পারে। সুশাও বলে, আমি কি জানতে পারি আমাকে কেন রিজেক্ট করা হচ্ছে? এটা কি শুধুমাত্র কালকের ওই রাতের জন্য? ঈশিন বলে, কিসের কালকের রাত? আমার ওইসব কিছু মনে নেই, তাছাড়া আমরা কেউ কাউকে চিনি না। সুশাও বলে, তাহলে এটাতে আমিও সাইন করব না, কারণ আমি এখানে যোগ্যতায় চাকরিটা পেয়েছি। ঈশিন বলে, আমাদের এই কোম্পানি এই শহরের সব থেকে বড় কোম্পানির মধ্যে একটা। তোমার যদি এতই যোগ্যতা থাকে তাহলে তুমি অন্য কোম্পানিতে ইন্টারভিউ দাও, সেখানেও চাকরি পেয়ে যাবে। সুশাও বলে, কিন্তু আমি এখানে কেন কাজ করতে পারবো না? আমি তো এখানে ইন্টারভিউ দিয়ে পাস করেছি, তবেই না চাকরিটা পেয়েছি। সুশাওয়ের এই কথাগুলো শুনে ঈশিন তো খুব রেগে যায় আর ঈশিন তখন সুশাওকে পাত্তাও দেয় না, ওখান থেকে উঠে যায়। সুশাওয়ের খুব মন খারাপ হয়ে যায় এটা দেখে। ও তখন ওই পেপারে সাইন করে দেয় আর ওখান থেকে চলে যায়। এরপর সুশাও চলে আসে নতুন প্রজেক্টের ডিজাইনটা দেখতে আর এসে খুব অবাক হয়ে যায় যে ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। তখনই ম্যানেজার ফোনে জানায় যে এই ডিজাইনটা আসলে সুশাও করেছে। এটা শুনে ঈশিন একদম অবাক হয়ে যায়। ঈশিন তখন তাড়াতাড়ি করে অফিস রুম থেকে বেরিয়ে চারিদিকে সুশাওকে খুঁজতে শুরু করে। এত ভালো একজন এমপ্লয়িকে কিছুতেই হাতছাড়া করতে চায় না এখন ঈশিন। এদিকে সুশাও ও যখন মন খারাপ করে এখান থেকে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় ঈশিন পেছন থেকে সুশাওকে ডাকে। ঈশিন তখন সুশাওয়ের হাত থেকে ওই পেপারটা নিয়ে নেয় আর বলে, আজকে আমি তোমাকে প্রজেক্টের দায়িত্বটা দিচ্ছি। আজকে রাতের মধ্যে তুমি যদি ওটা কমপ্লিট করতে পারো তাহলেই তুমি এই অফিসে থাকতে পারবে। কথাটা বলে ঈশিন ওখান থেকে চলে যায় আর সুশাও পেয়ে যায় একটা সুবর্ণ সুযোগ। আর তাই তো সুশাও ভীষণ হ্যাপি হয়ে যায়। অন্যদিকে ইদুওকে দেখা যায় ও একটা লোকের কাছে এসেছে। এই লোকটা আসলে বিভিন্ন জায়গা ডেকোরেশন করে, এরকম এজেন্সির লোক। আসলে ইদুও তার ভালোবাসার মানুষকে প্রপোজ করতে চায়, তাই প্রপোজের জায়গাটাও খুব সুন্দর করে সাজাতে চায়। লোকটা তখন বিভিন্ন রকমের দামের প্যাকেজের কথা বলছিল, কিন্তু ইদুও বেচারা এখন পড়াশোনা সবেমাত্র শেষ করেছে, ওর কাছে তো এত টাকা নেই। ঠিক সেই সময়ই ইদুওকে ফোন করে ঈশিন আর তখনই জানা যায় যে ঈশিন আসলে ইদুওর বড় বোন। ইদুও তার ভালোবাসার মানুষকে প্রপোজ করতে চায় তার বড় বোন ঈশিনের থেকে টাকা নিয়ে, কারণ ওর কাছে তো এত টাকা নেই, তাই ওর বড় বোন ঈশিনের কাছে অনেক টাকা চায়। এসব শুনে ঈশিন তো খুব রেগে যায় যে ইদুও এখন একটা চাকরির খোঁজ না করে এখন ওর কাছ থেকে এত বেশি টাকা চাইছে। এদিকে ঈশিনের কাছে ঠিক সেই সময় সুশাও চলে আসে ডিজাইন কমপ্লিট করে আর এই ডিজাইনগুলো ঈশিনের বেশ পছন্দ হয়। সুশাও বলে, অফিসের কাজে কিন্তু তুমি অনেক বেশি প্রফেশনাল। ঈশিন তখন রেগে গিয়ে সুশাওকে মারে আর বলে যে অফিসে আমাকে ম্যাম বলে ডাকবে। আর শুনে রাখো একটা কথা, কালকে রাতে তোমার আর আমার মধ্যে যেটা হয়েছে সেটা যদি বাইরের কেউ জানতে পেরেছে তাহলে অফিসে কাজের কথা তো ছেড়ে দাও, তোমার আরো অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর তোমার মাথা থেকে এই কালকে রাতের পুরো ব্যাপারটাও বার করে দেবে, ঠিক আছে? তো সুশাও তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। আমি তোমাকে এখানে ডেকেছি তোমার এই ডিজাইনগুলো ভালো হয়েছে বলার জন্য, তবে এখনই এতটা বেশি খুশি হয়ে যেও না, কারণ তোমাকে এরপর থেকে এরকম আরো অনেক কাজ করতে হবে। সুশাও বলে, তুমি শুধুমাত্র এটুকু বলার জন্য আমাকে এখানে ডেকেছো? এই কথাটা তো তুমি আমাকে অফিসেও বলতে পারতে। কথাটা বলেই সকালের ঈশিনের লেখা ওই চিঠিটা ঈশিনকে দেখায়। ঈশিন তখন চিঠিটা কেড়ে নিতেই যাবে, তখন ওখানে ওয়েটার চলে আসে আর সে চা নিয়ে এসেছিল আর সেই চাতেই সুশাওয়ের হাতটা ভুল করে পড়ে যায়। ঈশিন এসে তাড়াতাড়ি করে বরফ জলের মধ্যে সুশাওয়ের হাতটা চুপিয়ে দেয় আর বলে, এতটা বয়স কম যখন তখন ভেবে চিন্তে কাজ করবে, এমন কোনো কাজ করবে না যেটাতে তোমাকে বিপদে পড়তে হয়। সুশাও বলে, তুমি চিন্তা করো না, আমার কষ্ট হচ্ছে না। এরপর ওরা দুজনে অফিসে চলে আসে। ঈশিন তখন সুশাওয়ের হাতে মলম লাগিয়ে দেয়
আর শুধু তাই নয়, হাতে ব্যান্ডেজও করে দেয়। সুসাও বলে, কালকে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আজকে সকালবেলাতেও আমি কখনো এটা ভাবিনি যে তোমার সঙ্গে আমার আবারও এইভাবে দেখা হয়ে যাবে। ইশিন বলে, তুমি কি ভাবো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সুসাও বলে, আমি তো আমার মনের কথা তোমাকে বলছি। ইশিন বলে, তুমিও একটা কথা শুনে রাখো যে আমি তোমার সঙ্গে প্রেম করছি না, আর করবো না। তাছাড়া তোমার সাথে কেন, আমি কারোর সঙ্গেই কখনো প্রেম করব না। তাই তোমার এসব না ভেবে মন দিয়ে কাজ করা উচিত। সুসাও বলে, কিন্তু তুমি কেন কারোর সঙ্গে প্রেম করবে না? ইশিন বলে, কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি না। এমন কথা শুনে সুসাও তো খুবই অবাক হয়ে যায়। ইশিন তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। সুসাও চিৎকার করে বলে, আমি কিন্তু এত সহজে হাল ছাড়বো না। এদিকে বাড়িতে ইদুওকে দেখা যায়, আর ঠিক সেই সময় অফিস ছেড়ে সুসাও বাড়িতে ফিরে আসে। সুসাও বলে, শোন না, আমি তোকে বলেছিলাম না কালকে রাতে আমি একটা মেয়ের সঙ্গে ছিলাম, সেই মেয়েটাই আমার অফিসের বস। এটা শুনে ইদুও খুব অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে ছবি দেখতে চায়। বলে যে আমি দেখতে চাই যে আমার বন্ধু কার প্রেমে পড়লো। সুসাও তখন ইশিনের ছবিটা দেখালে ইদুও তো একদম শকড হয়ে যায় আর বলে, এই মেয়েটার সঙ্গে কালকে তুই সারা রাত কাটিয়েছিস? সুসাও বলে, হ্যাঁ, কিন্তু তুই এত অবাক হচ্ছিস কেন? ইদুও তখন বলে না যে এটা আসলে ওর দিদি হয়, আর জিজ্ঞাসা করে কালকে রাতে ঠিক কি কি হয়েছে। আর সুসাও সেও সব কিছু বলে দেয় ইদুওকে। আর এই সব কিছু শুনে ইদুও তো একদম শকড হয়ে যায়। আর ইদুও ভাবতে পারছে না ওর দিদি আর ওর বন্ধু সুসাও এতটা বাড়াবাড়ি করে ফেলেছিল। সুসাও বলে, তুই এতটা কেন অবাক হচ্ছিস, আমি সেটাই বুঝতে পারছি না। ইদুও তখনও বলে না যে ইশিন ওর দিদি। সুসাও বলে, আমি তো প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আজকে আমাকে ও বললো যে ও ভালোবাসায় বিশ্বাস করে না। এদিকে ইদুও এটা ভেবে খুব খুশি হয়ে যায় যে ওর বন্ধু ওর দিদির প্রেমেই পড়েছে। আর তখন ইদুও বলে, ঠিক আছে, এবার তোকে আমি আমার টিপস অনুযায়ী চলতে বলবো, তুই সেগুলো করলেই ওই মেয়েটাকে পটিয়ে ফেলতে পারবি। তবে তার আগে তোকে অনেক সিরিয়াস হতে হবে। তুই বললি না ওই মেয়েটা ভালোবাসায় বিশ্বাস করে না, ওকে ভালোবাসায় বিশ্বাস তোকেই করাতে হবে। তোকে সবসময় ওই মেয়েটার কেয়ার করতে হবে, ও কোথায় যাচ্ছে কখন যাচ্ছে সব কিছু নজরে রাখতে হবে, যাতে যখনই কোনো প্রবলেমে পড়বে তুই সাথে সাথে ওখানে হাজির হয়ে যেতে পারিস। এরকম করে চলতে থাকলে ও ডেফিনেটলি তোর প্রেমে পড়বেই। সুসাও বলে, তুই তো রিলেশনের ব্যাপারে দারুণ জিনিয়াস, কিন্তু তুই শিখলি কি করে এগুলো? ইদুও বলে, তোর বন্ধুর এমন অনেক ট্যালেন্ট আছে যেগুলো তুই এখনো জানিস না। শোন, এই সপ্তাহের শেষে আমি একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করব, আর তুই সেখানে আসবি, কারণ ওই দিন আমার দিদির জন্মদিন আছে। তো সুসাও ওখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে ইদুওর প্ল্যান হচ্ছে ওর দিদি ইশিনের জন্মদিনে সুসাওকে নিয়ে যাওয়া। অন্যদিকে ইশিনকে দেখা যায় ও তখন ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বাড়িতে সময় কাটাচ্ছিল আর গল্প করছিল। এই মেয়েটার নাম হচ্ছে জিনিয়া। এই জিনিয়া ইশিনের ব্যাপারে সমস্ত কিছু জানে। ইশিন যে এখনো 3 বছর আগেকার ঘটে যাওয়া ওই ঘটনা আর লুকে ভুলতে পারেনি, এটাও জিনিয়া খুব ভালো করেই জানে। তাই তো জিনিয়া সবসময় এই সমস্ত কিছু ইশিনকে ভুলে যেতে বলে। এরপর ইদুওর সঙ্গে সুসাও চলে আসে ইশিনের বাড়িতে, আর এই বাড়িতে এসে সুসাও তো খুব অবাক হয়ে যায়, কারণ এই বাড়িটাতেই তো ও ইশিনের সঙ্গে সেদিন রাতে রোম্যান্স করেছিল। তখনই ওদের সামনে ইশিন চলে আসে, আর সুসাও ইশিন দুজনকে দেখে খুবই অবাক হয়ে যায়। সুসাও বলে, এটা তোর দিদি হয়? ইদুও বলে, হ্যাঁ। ইশিন বলে, আর এই ছেলেটা তোর বন্ধু হয়? ইদুও বলে, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। তখনই ওখানে জিনিয়া চলে আসলে সুসাও জিনিয়াকে দেখে অবাক হয়ে যায় আর বলে, আন্টি তুমি এখানে কি করছো? আসলে এটা সুসাওয়ের নিজের মায়ের বোন, মানে নিজের মাসি হয়। তাই জন্যই ওরা সবাইকে দেখেই ভীষণ অবাক হয়ে যায় যে এরকম একটা সিচুয়েশন আসবে, কেউ ভাবতেই পারেনি। এরপর 4 জন মিলে বসে, কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। এই ইদুও আর জিনিয়া ওরা দুজন কিন্তু আবার 2 বছর ধরে রিলেশনশিপে রয়েছে। আর ইদুও জানতো না যে ওরই বেস্ট ফ্রেন্ড সুসাওয়ের নিজের আন্টি হচ্ছে এই জিনিয়া। সুসাও তখন ইদুওকে টেনে নিয়ে অন্য একটা ঘরে চলে আসে আর বলে, তুই কি খারাপ ছেলে রে, তুই কেন আগে বলিসনি যে এটা তোর দিদি হয়? কালকে তো আমি তোকে ছবিটা দেখালাম, তুই কেন বললি না তখন? ইদুও বলে, আমি তো তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বলিনি। শোন, তুই আমার উপর রাগ করে থাকিস না, আমার দিদির তো অনেক কিছুই আমি জানি, তাই তোকে আমি সাহায্য করব কিভাবে তুই আমার দিদিকে পটাতে পারিস। তবে তোর আন্টি সেও তো আমার গার্লফ্রেন্ড, সেই জন্য তোকেও আমার হেল্প করতে হবে যাতে আমি তোর আন্টিকে ভালোভাবে পটাতে পারি। কারণ আমি জানি না হঠাৎ করে তোর আন্টি জিনিয়া আমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছে, আমাকে পাত্তাই দেয় না, সময় দেয় না। তাই দুজনই তখন দুজনকে হেল্প করবে বলে একসঙ্গে টিম বানিয়ে কাজ করবে প্রমিস করে।
তারপর ওরা দুজনেই আবার লিভিং রুমে চলে আসে। ইদও তখন ওর দিদি ঈশিনকে বলে, আচ্ছা তোর সঙ্গে সুসাওয়ের বারে কিভাবে দেখা হয়েছিল? এটা শুনতেই সুসাও তখন ওর বন্ধু ইদোকে লাথি মারে আর ঈশিন ওখানে উঠে দাঁড়ায়। তার মানে ঈশিন বুঝে গেছে যে ইদোকে আসলে সুসাও সেদিন রাতের ব্যাপারে বারের ব্যাপারে সব কিছু বলে দিয়েছে। ঈশিন তারপর জিনিয়াকে নিয়ে অন্য একটা ঘরে চলে আসে আর ঈশিন বলে, তুই জানিস ওদের সামনে থাকতে আমার খুব লজ্জা করছে। এমনিতেই ওই রাতের পরে সুসাওয়ের সামনে যেতে আমার লজ্জা করে, তারপর এখন ভাই ইদোও জেনে গেছে। জিনিয়া বলে, দেখ যা হওয়ার তো হয়ে গেছে, তুই তো এখন আর কিছু চেঞ্জ করতে পারবি না। আমার মনে হয় সবার সামনে তোর নর্মাল বিহেভ করাই উচিত, তাহলে ওরা বুঝবে যে তোর আসলে এই রাত কাটানোর ব্যাপার নিয়ে কিছুই যায় আসে না। এরপর সবাই মিলে ইদোর জন্মদিন সেলিব্রেট করে। ইদো বলেছিল যে ওর দিদির জন্মদিন, আসলে তা নয়, আজকে ওরই জন্মদিন। সেই সময় কেউ একজন কলিং বেল বাজালে ঈশিন দেখতে আসে আর সেটা অন্য কেউ নয়, লু, মানে ঈশিনের এক্স বয়ফ্রেন্ড, যাকে দেখে ঈশিন তো খুব অবাক হয়ে যায়। জিনিয়া তখন এসে বলে যে একদম দরজা খুলবি না, ও চলে যাবে। তো তাই হয়, লু কিছু না বলে ওখান থেকে চলেই যায়। তবে ঈশিন কারোর সামনে দেখায় না যে ও আসলে খুব ভয় পেয়েছে লুকে দেখে। তখন ইদো সমস্ত সত্যিটা সুসাওকে বলে দেয় যে লু নামের একটা ছেলের সঙ্গে ঈশিনের রিলেশন ছিল আর সে বিয়ের দিন ঈশিনকে ছেড়ে চলেও গিয়েছিল। সুসাও বুঝতে পারে যে এই জন্যই আসলে ঈশিন ভালোবাসায় বিশ্বাস করে না। ঈশিনের পর সুসাওকে বলে যে আজকে থেকে তোমার আর আমার কলিগের সম্পর্ক, তাই অফিসে আমরা দুজন একে অপরের সাহায্য করব যাতে তুমি তাড়াতাড়ি অফিসে খুব ভালোভাবে কাজ শিখে নিতে পারো। আর তারপরেই অনেক মন খারাপ করে ঈশিন ড্রিঙ্ক করতে থাকে। এখানে সবাই বুঝতে পারে যে ঈশিন মনে মনে অনেক ভয় পেয়েছে, অনেক কষ্ট লুকিয়ে রেখেই এগুলো করছে। আর এভাবেই সবাই অনেক ড্রাঙ্ক হয়ে ওই সোফাতেই এদিক ওদিক করে ঘুমিয়ে পড়ে। জিনিয়া তখন ইদোকে নিয়ে চলে যায় আর বলে ঈশিনকে সামলাতে। ঈশিন বলে, আমি মোটেও মাতাল নই, তাই আমাকে সামলানোর কোনো দরকার নেই। কিছুক্ষণ পরে সুসাও ঘুমিয়ে যায় আর সেই সময় ঈশিন ঘুমের ঘরেই বলে, আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সুসাও তখন ওর গায়ে চাদর দিয়ে দিতেই যাবে, কিন্তু ঈশিন তখন সুসাওকে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। সুসাও বুঝতে পারে যে ঈশিনের আসলে একটা ট্রমা রয়েছে, আর ঈশিন যখন বুঝতে পারে ও সুসাওকে জড়িয়ে ধরেছে তো সাথে সাথেই ওকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, তোমার সাহস কি করে হলো আমার এত কাছাকাছি আসার? সুসাও বলে, চিৎকার করছো কেন? এইটাই তো প্রথম নয় যে আমি তোমার কাছাকাছি এসেছি। ঈশিন তো সুসাওয়ের মুখে এমন কথা শুনে একদম হাঁ হয়ে যায়। সুসাও বলে, আমি তোমার সঙ্গে কিছুই করছিলাম না, তুমি বারবার আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না বলছিলে। এটা শুনে ঈশিন একটু শান্ত হয় আর বুঝতে পারে যে আসলেই এখানে সুসাওয়ের কোনো দোষ নেই। আর সুসাওয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কারণ বেচারা ওর থেকে লাথি খেয়েছে। সুসাও বলে, একটা কথা শোনো না, ইদো আর জিনিয়া ওরা একে অপরকে কিন্তু খুব ভালোবাসে। ইদোও বলছিল জিনিয়া নাকি রিসেন্টলি ওকে খুব ইগনোর করছে, তুমি একটু জিনিয়ার থেকে জেনে আমাকে বলো তো যে কেন এরকম করছে। ঈশিন তখন বলে, আমার ফ্রেন্ডের থেকে একদম দূরে থাকবে। সুসাও বলে, তোমার ফ্রেন্ডের পাশাপাশি ও আমার মাসিও হয় আর তোমার ভাই আমার বেস্ট ফ্রেন্ড হয়। ঈশিন তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ঈশিন লিভিং রুমে আসে আর দেখতে পায় সোফার ওপরে সুসাও শুয়ে রয়েছে। ঈশিন তখন এসে সুসাওয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঈশিন তখন সুসাওয়ের নাক গাল এগুলো টাচ করতেই যাবে, তবে হাতটা সরিয়ে নিলে সুসাও তখন ঈশিনের হাতটাই ধরে ফেলে আর বলে, আমি তোমাকে ধরে ফেলেছি। কিন্তু ঈশিন কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। সুসাও এটা দেখে তো খুব খুশি হয় যে ঈশিন আসলে ওর কাছাকাছি আসার একটু হলেও চেষ্টা করছে। এরপরে সুসাও অফিসে চলে আসে আর ঈশিন তখন ওই প্রজেক্টের কাজের জন্য পুরো গ্রুপটাকে অনেক চাপ দেয়। কিছুক্ষণ পরেই ওই অফিসে মিস্টার লিন নামের এক লোক হাজির হয়, যে দেখতে তো ভীষণই হ্যান্ডসাম ছিল। নতুন যে প্রজেক্টটা হতে চলেছে এটা মিস্টার লিনের দায়িত্বেই হচ্ছে, আর মিস্টার লিন ঈশিন ওরা দুজন একে অপরকে বেশ ভালো করেই চেনে, কিন্তু পেছন থেকে এই ব্যাপারগুলো তো সুসাওয়ের ভালো লাগছে না। এরপর ঈশিন আর মিস্টার লিন যখন একে অপরের সঙ্গে কথা বলছিল ওদের দিকেই লুকিয়ে লুকিয়ে সুসাও দেখছিল। জিনিয়া তখন মিস্টার লিনের অনেক প্রশংসা করছিল যে অনেক হ্যান্ডসাম মিস্টার লিন। সুসাও তখন ইনডিরেক্টলি জানতে চায় যে ঈশিন আর এই মিস্টার লিনের মধ্যে কিছু আছে কিনা, তবে জিনিয়া তো খুব বুদ্ধিমান, ও তো কিছুই বলে না। ঈশিনের মাথায় তখন কি একটা পড়েছিল বলে মিস্টার লিন সেটাকে তুলে দেয়, যেটা দূর থেকে দেখে সুসাও তো একদম হাঁ। এরপর থেকে মিস্টার লিন আর
ইশিনকে সবসময় সুসাও চোখে চোখে রাখে যে ওরা কি করছে, কোথায় যাচ্ছে, কি কথা বলছে। কিছুক্ষণ পরে ইশিন এসে বলে, তুমি কেন লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? সুসাও বলে, হ্যাঁ শুনছিলাম তো, কি হয়েছে? এমন কথা শুনে তো ইশিন একদম অবাক হয়ে যায়। সুসাও তখন ইশিনের মাথায় হাত দিতে গেলে ইশিন সাথে সাথে সরে যায়। সুসাও বলে, দেখো দেখো, তুমি নিজেই দেখো, ওই লোকটা যখন তোমার মাথায় হাত দিতে গেল তুমি কিন্তু এমন করনি। ইশিন বলে, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কাজের জায়গায় এইসব নিয়ে একদম আমাকে জ্বালাবে না। সুসাও তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়। সেই দিন অফিস ছুটি হয়ে গেলে সবাই অফিস থেকে একসাথেই বেরোয়। তখনই ইশিনের বেশ ঠান্ডা লাগছিল। মিস্টার লিন তখন ওর ব্লেজারটা সবে ইশিনের গায়ে পরিয়ে দিতেই যাবে, তবে ওখানে চলে আসে সুসাও আর বলে যে আমি ম্যামকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। মিস্টার লিন বলে, ঠিক আছে, তুমি তাহলে চলে যেও, আর হ্যাঁ, কালকে একসঙ্গে দেখা করা যাবে, তাহলে লাঞ্চটা একসঙ্গে করব। ইশিন এটাতে রাজি হয়ে যায়। এরপরে মিস্টার লিন ওখান থেকে চলে যায়। ইশিন তখন সুসাওকে খুব উল্টোপাল্টা বলে ওর ব্যাপারে নাক গলানোর জন্য। সুসাও বলে, আমার মনে হয় ওই লোকটার অন্য কোনো মতলব আছে। ইশিন বলে, যদি থাকেও সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর আমার কলিগদের সঙ্গে আমার যদি সম্পর্ক তোমার জন্য খারাপ হয়েছে তাহলে আমি তোমাকে ছেড়েও দেব না। অফিসে জয়েন করেছো ভালো কথা, কাজ করে বাড়িতে চলে যাবে, আমার ব্যাপারে এত কথা বলতে হবে না। কথাটা বলে ইশিন যখন গাড়িতে উঠতেই যাবে, গাড়ির দরজাটা তখন সুসাও ধরে ফেলে আর বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। কথাটা বলে ইশিনকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে নিজেও ঢুকে যায়। গাড়িতে ওঠে সুসাও তখন ইশিনের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে, কোম্পানির কাজের ব্যাপারেও কথা বলে, কিন্তু ইশিন সেইভাবে পাত্তা দেয় না। পরের দিন অফিসে ইশিন আর সেই মিস্টার লিনকে দেখা যায়। ওরা দুজন যখন অফিস থেকে বেরোচ্ছিল লাঞ্চ করবে বলে, ওখানেই তখন ইদুওর সঙ্গে ওদের দেখা হয়ে যায়। ইশিন ইদুওকে জিজ্ঞাসা করে যে তুই আমার অফিসের এখানে কি করছিস? ইদুও তখন ইশারা করে দেখায় জিনিয়ার দিকে। আসলে জিনিয়া তখন জো নামের একটা ছেলের সঙ্গে কাজের ব্যাপারে মিটিং করছিল। ইশিনকে দেখতে পেয়ে জিনিয়া তখন ইদুওর সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ইশিন আর মিস্টার লিন সেই রেস্টুরেন্টে চলে আসে খেতে, আর তখনই ওদেরকে একসঙ্গে দেখতে পেয়ে যায় সুসাও। ও তখন চুপি চুপি ওদের উপর নজর রাখতে থাকে যে ওরা আসলে কি কি কথা বলছে, কিন্তু ওরা দুজন মিলে তখন কাজের কথাই বলছিল। তবে মিস্টার লিনের কিছু কিছু কথা শুনে বোঝা যায় যে আসলে মনে মনে মিস্টার লিন ইশিনকে পছন্দ করে। যেহেতু ইশিনের একটা অতীত আছে, তাই ইশিন কাউকেই কখনো ওর জীবনে আসতে দেয়নি। ঠিক তেমনই এই মিস্টার লিন তাকেও ইশিন নিজের জীবনে আসতে দেয়নি। আর এদিকে সব কথা তো সুসাও শুনছিল। কথা বলা হয়ে গেলে ওখান থেকে ইশিন উঠে চলে যায়। ইশিন বেরিয়ে গেছে দেখে সুসাও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে, আর ঠিক সেই সময় ইশিনের কাছে সুসাও ধরা পড়ে যায়। ইশিন বলে, তোমাকে না আমি বলেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পেছনে না পড়ে থাকতে? সুসাও তখন এমন একটা ভাব করতে থাকে যে অ্যাক্সিডেন্টালি ওদের দুজনের আসলে দেখা হয়ে গেছে। ইশিন বলে, তুমি না সবসময় এরকম বাচ্চাদের মতো করাটা বন্ধ করো। একটা অফিসে চাকরি করছো, তাই ম্যাচিওর হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি আবারও বলে দিলাম, আমাকে সব জায়গায় ফলো করাটাও বন্ধ করো। তোমার মিনিমাম এইটুকু শিক্ষা নেই যে কারোর প্রাইভেসি জীবনে এইভাবে ঢুকতে নেই? ইশিনের থেকে এমন ব্যবহার পেয়ে সুসাওর মনটা খুব খারাপ হয়ে যায়। ইশিন তারপর ওখান থেকে চলে যায়। এরপর ইদুও আর সুসাও দুজন মিলে ভাবতে থাকে কি করলে ওরা একটু শান্তি পাবে। সুসাও বলে যে আমি ওকে একটা ছেলের সঙ্গে দেখেছি। ইদুও বলে ওকেও আজকে আমি একটা ছেলের সঙ্গে দেখেছি, আর এইসব নিয়ে ওরা দুজন মোটেই হ্যাপি নেই। পরের দিন ইদুওকে দেখা যায় ও আবারও অফিসের সামনে চলে এসেছে, আর তখনই অফিস থেকে জিনিয়াকে ওই জোয়ের সঙ্গে একসঙ্গে বেরোতে দেখে। ইদুওকে দেখে জো তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ওই ছেলেটার ব্যাপারে ইদুও যখনই জিনিয়াকে প্রশ্ন করে, জিনিয়া তখন ইদুওকেই উল্টোপাল্টা কথা শুনিয়ে দিতে শুরু করে আর বলে যে এটা আমার কাজের জায়গা, তাই এখানে আমি অনেকের সঙ্গেই অনেক রকমের কথা বলবো। আমার পার্সোনাল লাইফে তুমি যতদিন না ঢুকবে ততদিনই ভালো। ইদুও তখন রেগে গিয়ে বলে, তাই বলে তুমি অন্যান্য লোকের সঙ্গে অফিস থেকে বেরোবে, তাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, এগুলো সব আমি মুখ বুজে সহ্য করব? জিনিয়া বলে, একটা কথা কি জানো তো, তোমার সঙ্গে রিলেশনে আসাটাই আমার ভুল হয়েছিল। নিজের থেকে 8 বছরের ছোট একটা ছেলের সঙ্গে রিলেশন করাটাই বোকামি। এই কথাটা বলেই রেগে মেগে ওখান থেকে জিনিয়া চলে যায়। আর ইদুওর মনটা তো তখন খুবই খারাপ হয়ে যায়। এদিকে অফিসের ভেতরে ইশিন তখন সুসাওকে ডেকে পাঠায় একটা ডিজাইনের ব্যাপারে ডিসকাস করার জন্য। ওরা যখনই দুজন মিলে সেই ডিজাইনটার ব্যাপারে কথা বলছিল, একে অপরের খুবই কাছাকাছি চলে আসে।
তখনই ঈশিন লক্ষ্য করে যে সুশাও অন্যান্য দিনের মতো ওর সঙ্গে হেসে হেসে কথা বলছে না। যতটুকু কাজের ব্যাপারে জিজ্ঞাসা করছে ঠিক ততটুকুই উত্তর দিচ্ছে। সেদিন রাত হয়ে গেলে সুশাও তখন অফিসে বসে কাজ করছিল। ঈশিন তখন বেরোনোর সময় সুশাওকে বলে কালকে করে নিও, আজকে বাড়ি যাও। কিন্তু সুশাও ঈশিনের কথা তেমন গুরুত্ব দেয় না। এটা দেখে ঈশিন ওখান থেকে চলে আসে। তবে হঠাৎ করে সুশাওয়ের এই বদলে যাওয়াটা কিছুতেই ভালো লাগছিল না ঈশিনের। ঈশিন যখনই অফিস থেকে বেরোতে যাবে সেই সময় বাইরে খুব বাজ পড়ছিল। এটা দেখে ঈশিন তো খুব ভয় পেয়ে যায়। ও পেছনে তাকাতেই দেখতে পায় ওখানে দাঁড়িয়ে রয়েছে সুশাও। সুশাও নিজের ছাতাটা ঈশিনের দিকে এগিয়ে দেয় যাতে এই ছাতাটা ব্যবহার করে ঈশিন যেতে পারে। কিন্তু ঈশিন না গিয়ে ও আবারও অফিসের ভেতরেই চলে আসে কখন সুশাওয়ের কাজ শেষ হবে আর তারপর ওরা দুজন একসঙ্গে বেরোবে বলে। ঈশিন বলে কালকে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য সরি। সুশাও বলে কোনো ব্যাপার না, আমি যেটা ডিজার্ভ করি তুমি তো সেটাই করেছো। আমিও আমার মনকে তৈরি করে নিয়েছি যে তোমার আর আমার মধ্যে বস আর এমপ্লয়ির সম্পর্ক। আমি কখনোই আর কোনো জায়গাতে তোমাকে ডিস্টার্ব করব না, কখনো আর তোমার সঙ্গে বাচ্চামোপনা করব না। এই কথাগুলো শুনে ঈশিনের তখন খুব কষ্ট হচ্ছিল, কারণ হঠাৎ করে এই পরিবর্তনটা ওর ভালো লাগছে না। ঈশিন বলে ঠিক আছে, তাহলে আমি মিস্টার লিনের সঙ্গেই প্রেম করব। এটা শুনে সুশাও তখন অবাক হয়ে ঈশিনের দিকে তাকায়। ঈশিন তখন বুঝতে পেরে যায় যে আসলেই সুশাও এখনো ওকে পছন্দ করে, শুধু একটু রাগ করেছিল বলে ওরকম করছিল। ঈশিন তখন বলে চিন্তা করো না, আমি মিস্টার লিনের সঙ্গে প্রেম করব না। এটা শুনে তো আবার খুব খুশি হয়ে যায় সুশাও। সুশাও বলে একদম করবে না, ওই লোকটার ধান্দা আমার একদম ভালো লাগেনি। ঈশিন বলে তুমিও তো সেই ধান্দাই থাকো সব সময়। আর এভাবেই ওদের দুজনের মধ্যে আবারও সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়। এরপর বৃষ্টি থেমে গেলে ওরা দুজনে একসঙ্গে বেরোয় আর ঠিক সেই সময় ওদের সামনে চলে আসে লু, যাকে দেখে ঈশিন তো একদম অবাক হয়ে যায়। সুশাও তখন বুঝতে পারে এটাই তো সেই এক্স বয়ফ্রেন্ড লু। এরপর লু আর ঈশিন একসঙ্গে কথা বলে আর দূর থেকে সুশাও ওদের দুজনের উপর নজর রাখে। লু তখন বিভিন্ন কথার ফাঁকে এটা বোঝাতে চাইছিল যে ও আসলে ঈশিনের সঙ্গে আবারও সমস্ত কিছু ঠিক করে নিতে চায়, কিন্তু ঈশিন সে খুব সোজাসুজি বলে দেয় যে সে লুয়ের সঙ্গে কেন আর কারোর সঙ্গে কখনো রিলেশনশিপে যাবে না, আর যদি কখনো যায়ও সেটা অবশ্যই লু হবে না। লু তখন সরি বলে 3 বছর আগে ওইভাবে পালিয়ে যাওয়ার জন্য, আর এটাও বলে যে 3 বছর আগে বিয়ের দিন হঠাৎ করে একটা প্রজেক্ট থেকে ওর কল আসে। ওই প্রজেক্টটা ও যদি সেদিন না করতে পারতো তাহলে ও সারা জীবনে আর কখনোই সেই সুযোগটা পেত না। তাই জন্যই সেদিন ওকে ব্যাংককে চলে যেতে হয়েছিল, আর সেই জন্যই ও বিয়েটা করতে পারেনি। কিন্তু ঈশিন কোনো কিছুই আর শুনতে চায় না, মানতেও চায় না, কারণ যে সম্পর্কটা 3 বছর আগে শেষ হয়ে গেছে সেটার আর কোনো মূল্য নেই ঈশিনের কাছে। কথাগুলো বলে ঈশিন যখনই ওখান থেকে চলে যায় লু ওর হাত ধরে টানে আর ওকে জড়িয়ে ধরে বলে প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, 3 বছর আগে আমি যা করেছি ভুল করেছি। তখনই ওখানে সুশাও চলে আসে আর ঈশিনকে বাঁচিয়ে নেয়। লু বলে এবার বুঝতে পেরেছি কেন তুমি আমাকে তোমার জীবনে অ্যাকসেপ্ট করছো না, সেটাই ছেলেটার জন্য, তাই না? ঈশিন বলে সেটা তোমাকে জানতেও হবে না, কারণ এটা আমার পার্সোনাল ব্যাপার। কথাটা বলে ঈশিন আর সুশাও ওখান থেকে চলে যায়। সুশাও তারপর ঈশিনকে ট্যাক্সি করে বাড়ির দিকেই নিয়ে আসছিল। ঈশিনের খুব মন খারাপ ছিল বলে ও সুশাওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। এইভাবেই ওরা দুজন মিলে ঈশিনের বাড়িতে চলে আসে, কিন্তু ঈশিন তো ঘুমাচ্ছে আর ওর ঘুমটাকে ভাঙানো যাবে না। তাই সুশাও তখন ড্রাইভারকে আবার ঘুরে আসতে বলে যাতে আরো কিছুক্ষণ ও ঈশিনকে এইভাবেই কাছে পায়। এরকম ভাবে 3-4 বার চক্কর কাটার পর সেই ড্রাইভারই রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর তাতে ঈশিনের ঘুম ভেঙে যায়। ঈশিন তখন দেখে যে 183 ওয়ান হয়েছে, কিন্তু সেখানে মাত্র 30-40 ওয়ান হওয়ার কথা। সুশাও তখন চাইছিল যে ঈশিন যেন কিছুতেই এটা জানতে না পারে যে 3-4 বার চক্কর কাটা হয়েছে পুরো রাস্তাটা। এরপর ঈশিন বাড়িতে চলে আসে আর ইদু ওকে দেখে একদম ভূত দেখার মতো চমকে ওঠে, আর সেই জন্য ইদু ওকে তো যা নয় তাই বলে গালাগালও করতে থাকে। আসলে বেচারা ইদু ওর খুব মন খারাপ, কারণ জিনিয়া ওকে আর পাত্তা দেয় না। ইদুও তখন ওর বড় বোন ঈশিনের কাছে হেল্প চায় যে জিনিয়া কেন ওকে পাত্তা দিচ্ছে না। ভাইয়ের এরকম মন খারাপ দেখে ঈশিন বলে যে ঠিক আছে, আমি জিনিয়ার সঙ্গে এই ব্যাপারে কথা বলে দেখব। পরের দিন সকাল হয়ে গেলেই লুকে দেখা যায় ও তো দামি গাড়ি আর অনেকগুলো গোলাপ ফুল নিয়ে চলে এসেছে ঈশিনের অফিসের সামনে, আর ওকে দেখে সবাই মিলে তো একদম অবাক হয়ে যায়। ঈশিনের অ্যাসিস্ট্যান্ট তখন ঈশিনকে এসে বলে যে ঈশিনের জন্য নাকি একটা সারপ্রাইজ ওয়েট করছে বাইরে।
ইশিন তারপর বাইরে চলে আসলে লুকে দেখতে পায় আর লুকে দেখে ও খুব অবাক হয়ে যায়। ইশিন এসে তখন লুকে এখান থেকে চলে যেতে বলে, কারণ চারিদিকে অনেক লোক দেখছে। লু বলে, আমি জানি এখন আমাকে ঠিক কি করতে হবে। লু তখন একটা হীরের আংটি নিয়ে সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। ঠিক সেই সময় ওখানে সুসাও চলে আসে। বাধা দিতে গেলে ওর আন্টি জিনিয়া ওকে আটকায় আর বলে যে এটা ইশিনের প্রবলেম, ও নিজেই এটা মিটিয়ে নিতে পারবে। লু তখন ইশিংয়ের হাতটা নিয়ে আংটিটা পরাতেই যাবে, তবে ইশিং হাতটা সরিয়ে নেয় আর সবার সামনে লুকে খুব বাজেভাবে রিজেক্ট করে। সবার সামনে এরকম রিজেক্টেড হওয়ার জন্য লুয়ের তো খুবই আত্মসম্মানে লাগে। সুসাও চিৎকার করে বলে, যথেষ্ট হয়েছে, এবার তুমি এখান থেকে চলে যাও। মিস্টার লু, আপনি হয়তো বেরিয়ে যাওয়ার রাস্তাটা চেনেন না, রাস্তাটা ওইদিকে। লু তখন হাসে আর বলে, এই বাচ্চা ছেলেটার জন্য তুমি আমাকে রিজেক্ট করছো? এই বাচ্চা ছেলেটার কাছে এমন কি আছে যেটা আমার কাছে নেই? আর তার থেকেও বড় কথা, এই ছেলেটারও তো কিছুই নেই যে তোমাকে দেবে। ইশিন কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপর ইশিং নিয়ে আসে সুসাওকে নিজের বাড়িতে অফিসের কিছু কাজ করার জন্য আর বলে যে অফিসের কাজ করা হয়ে গেলে টায়ার্ড হয়ে যখন যাবে তখন আমার অন্য রুমটাতে তুমি শুয়ে পড়তে পারবে, কিন্তু অফিসে এই অপশনটা নেই। এরপর সারা রাত ধরে দুজন মিলে কাজ করে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। সুসাও বলে, আজকে সবার সামনে তোমার খুব অপমান হয়েছে তাই না? ইশিং বলে, অপমানটা আমার হয়নি, অপমানটা হয়েছে লুয়ের। আমার মনে হয় না আর কখনো ও আমার সঙ্গে কথা বলতে আসবে। সুসাও বলে, তাহলে আমার সঙ্গে ডেটে চলো। এটা শুনে ইশিং খুব অবাক হয়ে যায় আর সুসাওকে মারে। বলে, সুসাও, তোমাকে আমি আগেও বারণ করেছি, এখনো বলছি, সবে সবে অফিসে জয়েন করেছো, মন দিয়ে কাজ করো, এইটুকু বয়সে তো প্রেম কিসের? সুসাও বলে, আমি যথেষ্ট বড় হয়ে গেছি, এইটুকু বয়স কেন বলছো? ইশিন বলে, কারণ তোমাকে আমার বাচ্চা ছেলেই মনে হয়। সুসাও তখন ইশিংকে একদম নিজের কাছে টেনে নেয় আর তারপর ওকে কিস করে। এটা দেখে ইশিং তো একদম অবাক হয়ে যায়, কারণ সুসাও যে এমন কিছু করবে সেটা তো ইশিন ভাবতেই পারেনি। ইশিং তখন সুসাওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুসাও বলে, তুমি বললে না আমি বাচ্চা ছেলে, দেখো আমি বড়দের মতো কাজ করলাম। ইশিং তখন কিছু না বলে রেগে মেগে ওখান থেকে চলে যায়। সুসাও তখন ভাবে, এরকম জোর করে কিস করার জন্য কি ইশিং অনেক বেশি রেগে গেছে? পরের দিন ইদুওকে দেখা যায় ও অফিসে চলে এসেছে জিনিয়ার সঙ্গে দেখা করতে, সাথে আবার ফুলও নিয়ে এসেছে। তখনই ও দেখতে পায় যে জিনিয়ার সঙ্গে ওই জৌ নামের ছেলেটাও কথা বলতে আসে। জৌ তখন জিনিয়াকে একসঙ্গে লাঞ্চ করার কথা বলে। এটা শুনে জিনিয়া তো খুব অবাক হয়ে যায় আর এদিকে লুকিয়ে লুকিয়ে ইদুও দূর থেকে সবকিছুই দেখে আর শোনে। সেই সময় ওখানে সুসাও চলে আসে। সুসাও জিজ্ঞাসা করে যে তুই এরকম চোরের মতো লুকিয়ে আছিস কেন? তো ইদুও তখন সবটা বলে। সুসাও বলে, দেখ, তুই যদি এরকম করিস তাহলে তুই কখনোই আমার আন্টিকে পাবি না, তোকে আন্টিকে পেতে হলে একটু অন্যরকম ভাবে খেলতে হবে। আর এইভাবেই দুই বন্ধু মিলে প্ল্যান করতে থাকে। সেদিনই রাতে ইশিং ওর বাড়িতে বসে কাজ করছিল আর ঠিক সেই সময় দরজাতে কেউ নক করে। ইশিন দেখতে পায় যে কেউ নয়, এসেছে লু। এটা দেখে ইশিন তো খুব ভয় পেয়ে যায়, কারণ ও এখন বাড়িতে একা রয়েছে। সেই জন্য ও দরজাটা খোলে না আর দেখতে পায় লু ওখান থেকে চলে গেছে। ইশিন যখন আবারও লিভিং রুমে আসছিল তখনই ও শুনতে পায় যে দরজাতে কেউ পাসওয়ার্ড প্রেস করছে আর তারপরেই লু সেই পাসওয়ার্ড দিয়ে ভেতরে চলে আসে। লুকে এরকম বাড়ির ভেতরে ঢুকতে দেখে ভীষণ অবাক হয়ে যায় ইশিন। লু বলে, আমি ঠিক ধরেছিলাম, গত 3 বছরে তুমি তোমার দরজার পাসওয়ার্ড এখনো চেঞ্জ করোনি। ইশিন বলে, লু, তুমি কেন বারবার আমার জীবনে আসছো? আমি তো তোমাকে বললাম যে তুমি আমাকে ডিস্টার্ব করো না। লু বলে, আমি তোমাকে ডিস্টার্ব না করে কিভাবে থাকবো বলো? লুয়ের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ও মোটেই কোনো ভালো মতলব নিয়ে এখানে আসেনি। অন্যদিকে সেই জো আর জিনিয়া দুজন মিলে চলে এসেছে একটা রেস্টুরেন্টে আর সেখানেই দুই বন্ধু উকি মেরে দেখছে যে ওরা দুজনে আসলে কি করছে আর ওদের মধ্যে আসলে কোনো রিলেশন আছে কিনা এটাই আসলে ইদুও জানতে চায়, কারণ জিনিয়া রিসেন্টলি ওকে তো একদমই পাত্তা দিচ্ছে না। কিন্তু জিনিয়া আর জো এর মধ্যে তেমন কোনোই সম্পর্ক নেই, ওদের কথা শুনেই বোঝা যায়। এদিকে লু ইশিনের জন্য খাবার নিয়ে এসেছে আর ওর জন্য সেই খাবারটাকে সার্ভও করছিল, কিন্তু ইশিনের এই ব্যাপারগুলো মোটেই ভালো লাগে না। লু বলে ও যখন একবার ফিরে এসেছে ইশিনকে ও নিজের করে পেয়েই ছাড়বে, আর ও যদি ইশিনকে নিজের করে না পায় তাহলে ও ইশিনকে আর অন্য কারোর হতে দেবে না। এই কথাটা শুনে ইশিন তো ভীষণ ভয় পেয়ে যায়। ইশিন তখন লুকিয়ে তাড়াতাড়ি করে সুসাওকে মেসেজ করে, কিন্তু তখনই ওর সামনে চলে আসে লু। পুরো
পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য ইশিন তখন লুয়ের কথা মতোই চলে আর বলে যে সে লুকেই বিয়ে করবে। আসলে এতদিন সে লুয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কারণ লুয়ের ওপর ও অনেক রেগেছিল কেন লু বিয়ে না করে ওকে ছেড়ে চলে গিয়েছিল সেই জন্য। লু বলে তাহলে চলো আজকে রাতটা তুমি আমার সঙ্গে কাটাও, কারণ আমি তো তোমাকে আর কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেব। এমন কথাবার্তা শুনে খুবই ভয় পেয়ে যায় ইশিন। এদিকে এরা যখন ডিনার করছিল সেই ডিনারের মধ্যে ইদু আর সুসাও চলে আসে, আর ওদের দুজনকে দেখে জিনিয়া আর জোও খুব অবাক হয়ে যায়। আর ইদুও মাথা গরম করে আবারও জিনিয়ার সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দেয়। সুসাও এটা দেখে পুরো অবাক হয়ে যায় যে ও এতক্ষণ ধরে ইদু ওকে বোঝালো যে কখনো জিনিয়ার সঙ্গে খারাপ ব্যবহার না করতে, কিন্তু তবুও ইদু সেই ভুলটাই করলো। জিনিয়া তখন জোয়ের কাছে এদের ব্যবহারের জন্য সরি চায়। তখন ইশিনের ভুলভাল টাইপ করা কিছু মেসেজ চলে আসে সুসাওর কাছে, আর সুসাও আন্দাজ করতে পারে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ওখান থেকে। ইশিন বলে আমি বুঝতে পেরেছি সেদিন আমাকে ছেড়ে চলে যাওয়া ছাড়া তোমার কাছে আর কোনো অপশন ছিল না, যদি থাকতো তুমি আমাকে ছেড়ে কখনোই যেতে না। ইশিনের এই ভালো ব্যবহারগুলো তখন লু খুব ভালোভাবেই বিশ্বাস করছিল। আসলে এই লু হচ্ছে একটা বড়সড় সাইকো। ঠিক সেই সময়তেই ইশিনের বাড়িতে চলে আসে সুসাও। লু তখন সুসাওকে দেখিয়ে বলে ইশিন এখন আমার, তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও। তবে লুকে তো কিছুতেই সুসাও বিশ্বাস করে না, আর ওখানে থাকা একটা কিছু দিয়ে ও লুকে অনেক মারতে থাকে। আর এভাবেই দুজনের মধ্যে ভীষণ ফাইট শুরু হয়ে যায়। লু তখন ভারী কিছু একটা দিয়ে সুসাওর মাথায় আঘাত করলে সুসাও ওখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে খুব ভয় পেয়ে যায় ইশিন। আর সাথে সাথে লু সেও খুব ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই সুসাওয়ের ঘুম ভেঙে যায়, আর এদিকে রান্নাঘরে রান্না করতে গিয়ে আগুন ধরিয়ে ফেলেছে ইশিন। সুসাও এসে তখন সেই আগুন নেভায়। ইশিন বলে আমি তোমার জন্যই স্যুপ বানাচ্ছিলাম, কিন্তু বানাতে গিয়ে এসব হয়ে গেল। সুসাও বলে রান্নাঘর থেকে তোমার দূরে থাকাই ভালো, তাহলে এসব দেখলে কোনদিন আমি হার্ট অ্যাটাক করেই মরে যাব। ইশিন বলে ঠিক আছে, এবার থেকে আমি আর এমন কাজ করব না। এটা শুনে সুসাও খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে এক মহিলা সেই ইশিনের বাড়িতে, আর এই মহিলা অন্য কেউ নয়, সে হচ্ছে সুসাওয়ের নিজের মা। আসলে নিজের ছেলের এই অবস্থার কথা শুনে তার মা এসেছে নিজের ছেলেকে দেখতে। আসলে সুসাওয়ের আন্টি ওর মাকে খবর দিয়েছে। সুসাওয়ের মা তখন খুবই ভালো ব্যবহার করে ইশিনের সঙ্গে, আর বোঝা যায় যে ইশিনকে নিজের পুত্রবধূ হিসেবেও বেশ পছন্দ হয়েছে। সুসাওয়ের মায়ের থেকে ভালো ব্যবহার পেয়ে ইশিনও খুব খুশি। এমনই একদিন ইশিন রাতে অফিস ছেড়ে যখন বেরোচ্ছিল, ঠিক তখনই ওর সামনে কেক নিয়ে হাজির হয় সুসাও। এটা দেখে ইশিন তো খুব খুশি হয়ে যায়। এরপর ওরা দুজনে বাইরে চলে আসে, আর সুসাও ওর আন্টির থেকে জানতে পেরেছে যে ইশিনের কেক খেতে খুব ভালো লাগে, আর সেই জন্যই ইশিন এই কেকটা পেয়েও খুব খুশি। সুসাও তখন নিজের ফোনে ওদের দুজনে খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে থাকে। তারপর বলে অনেক রাত হয়ে গেছে, আজকে আমি তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দেবো। ইশিনের তখন খুব ইচ্ছে হয় সুসাওয়ের বাইকে করে যেতে, তাই তোর ফোনটা সাইডে রেখে বলে যে আমার ফোনে না আসলে একদম চার্জ নেই, তাই আমি এখন ক্যাব বুক করতেই পারবো না। সুসাও বলে তাহলে চলে এসো তুমি আমার বাইকে। প্রথমে ইশিন ভাব দেখাচ্ছিল যে ও বাইকে উঠবে না, কিন্তু তারপর যখন বাইকে উঠে দুজন মিলে একসঙ্গে যায় তখন তো খুবই ভালো লাগে। এরপর সুসাও ইশিনকে ওর বাড়ির সামনে অবধি পৌঁছে দিয়ে যায়, আর তারপর সুসাও তখন ইশিনকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে এবার আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, ঠিক আছে? সুসাওয়ের মুখে এমন কথা শুনে ইশিন তো দারুণ খুশি হয়ে যায়। তবে ও সুসাওকে এটা কিছুতেই বুঝতে দেয় না, তাই ও সুসাওয়ের কানটা মুলে দেয় আর বলে তুমি তোমার বসের সঙ্গে প্রেম করবে, তোমার লজ্জা করে না? মন দিয়ে অফিসের কাজ করবে, তারপর প্রেমের কথা ভাববে। এটা বলে ইশিন ওখান থেকে চলে যায়। পরের দিন বাড়িতে ইদু আর সুসাওকে একসঙ্গে দেখা যায়। আজকে সারাদিন সুসাওয়ের সঙ্গে ইশিন কোনো কথা বলেনি, সেই জন্য সুসাও বুঝতে পারছে না যে ইশিনের আসলে কি হয়েছে। তখনই সুসাও ইশিনের সঙ্গে দেখা করতে যাবে বলে বেরোচ্ছিল, তবে ওখানেই খুব ড্রিঙ্ক করে চলে আসে ইশিন। ইশিন আসলে ওর ভাইয়ের বাড়িতেই এতক্ষণ ছিল। সুসাও বলে তুমি এত ড্রিঙ্ক করেছো কেন, আর আমাকে তুমি বলনি কেন সেটা? ইশিন বলে সুসাও আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড বানাবো, তবে তার আগে তোমাকে বিদেশে গিয়ে পড়াশোনা করে যোগ্য হয়ে আসতে হবে। আমি চাই না তুমি আমার অফিসে সামান্য একটা এমপ্লয়ি হয়ে সারা জীবন থাকো, আমি চাই তুমি একদিন অনেক ওপরে ওঠো, তাই তোমাকে বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করতে হবে। কথাটা বলে সুসাওকে ও চেপে ধরে কিস করতে থাকে, যেটা দেখে সুসাও একদম অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ইশিন আসলে ওর গার্লফ্রেন্ড হতে চায়।
আর ও চায় যে সুশাও যেন একদিন অনেক ওপরে উঠতে পারে, যেন ভালো কেরিয়ার করতে পারে। এদিকে ওদের এই রোম্যান্সের কথা আর সমস্ত রোম্যান্স দূর থেকে বসে বসে ইদুও দেখে। সেই জন্য ওদেরকে একা ছেড়ে দিয়ে ইদু ওখান থেকে চলে যায়। আর সুশাও খুব খুশি যে ফাইনালি ওর গার্লফ্রেন্ড হবে বলেছে ইশিন। পরের দিন অফিসে এসে ইশিন নিজেকেই নিজে দোষারোপ করে যে আমি কেন বললাম ওকে আমি বিদেশে পাঠাবো। বিদেশে পাঠালে ওর তো 4 বছর লেগে যাবে পড়াশোনা শেষ করতে, তার মানে 4 বছর ওর থেকে আমাকে দূরে থাকতে হবে। এটা কি আর যাতা ব্যাপার? এই প্রবলেমটা জিনিয়া বুঝতে পারে। আর জিনিয়া বলে, দেখ তুই তো ওকে শর্ত দিয়েছিস, তাই তুই এখন কথা কিছুতেই ফেরাতে পারবি না। আর আমি জানি তুই চাস যে সুশাও একদিন অনেক ওপরে উঠুক। ইশিন বলে, আমি ওকে ছাড়া এতগুলো বছর থাকবো কি করে এখন? এদিকে সুশাও সে তো দারুণ মোডে রয়েছে আর অফিসের সবাইকে জানায় যে ও এবার বিদেশে যাবে ডিগ্রি আনতে, আর তারপরেই ও ইশিনকে নিজের গার্লফ্রেন্ড বানাবে। আর দূর থেকে এসব দেখে খুব রাগ হচ্ছিল ইশিনের। বিদেশে যাবে বলে ও তো খুব লাফাচ্ছে, কিন্তু এদিকে ইশিনের যে খুব কষ্ট হচ্ছে। পরের দিন ইশিন সুশাওয়ের মায়ের সঙ্গে দেখা করে। সুশাওয়ের মা তখন বলে, আমি শুনলাম তুমি আমার ছেলেকে শর্ত দিয়েছো, আমার ছেলে বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন করে আনলে তুমি তার গার্লফ্রেন্ড হতে রাজি আছো। আমি এটা শুনে খুব খুশি হয়েছি যে তুমি আমার ছেলের জন্য এত কিছু ভেবেছো। আমি চাই তোমরা দুজনে সারা জীবন একসঙ্গে এভাবেই থাকো। আমি জানি এইভাবে মাঝখানে কয়েক বছর দূরে থাকতে তোমাদের খুব কষ্ট হবে, কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, এটা সবসময় মনে রাখবে। ইশিন বলে, আমি জানি আন্টি, আর সেই জন্যই এখন থেকে আমি ওর সবসময় ভালোই চাইবো। পরের দিন সুশাও আর ইশিন ওরা দুজন মিলে একটা পার্কে দেখা করে, কারণ কালকেই সুশাও বিদেশে চলে যাবে। আর এটাই তার আগে শেষ ওদের একসঙ্গে টাইম স্পেন্ড করা। সুশাওয়ের একদম বিদেশে পড়তে যেতে ইচ্ছে করছে না এখন, কারণ বিদেশে এত বছরের মতো যাওয়া মানে ওর তো আর ইশিনের সঙ্গে দেখা হবে না, কথা হবে না, এইভাবে সময়ও কাটাতে পারবে না। ইশিন বলে, তোমাকে ছাড়া আমারও এখানে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তুমি যখন ওখান থেকে ফিরে আসবে আমি সবার কাছে প্রাউডলি বলতে পারবো যে আমার বয়ফ্রেন্ড অনেক বড় একজন মানুষ। সবাই কি ভাবে জানো, যে তুমি এখানে চাকরি করছো শুধুমাত্র আমার রেফারেন্সে, তখন কিন্তু এই কথাটা কেউ তোমায় বলতে পারবে না। সুশাও তখন ইশিনের কাছে চলে আসে আর বলে, ঠিক আছে আমি বিদেশে যাব। আর তারপরে ওরা দুজন মিলে একসঙ্গে ওখানে সেলফি তোলে, কারণ মাঝখানে অনেকগুলো বছর ওদের আর দেখাও হবে না, আর এইভাবে সেলফিও তোলা হবে না। তখনই সুশাও একটা হীরের আংটি নিয়ে এসে ইশিনের সামনে বসে পড়ে, যেটা দেখে ইশিন তো বেশ অবাক হয়ে যায়। সুশাও বলে, ইশিন আমি তোমাকে বিয়ে করতে চাই, আর ডিগ্রিটা পাওয়ার পরে আমি সবার প্রথম এসে তোমাকেই বিয়ে করব। আর ইশিন এই বিয়েতে রাজি হয়ে যায় আর বলে, তবে এই আংটিটা আমি সেদিনই পরবো যেদিন তুমি আমাকে বিয়ে করবে। এরপর সুশাও চলে যায় বিদেশে, আর প্রত্যেকটা সময় ইশিন সুশাওকে খুব মিস করতে থাকে। এদিকে বিদেশে এসে পড়াশোনার মধ্যেও ইশিনকেও সুশাও অনেক বেশি মিস করে। যতই ওরা দুজন একে অপরের সঙ্গে ফোনে কথা বলুক না কেন, পাশাপাশি থাকার থেকে সেটা কখনোই বেশি ভালো হতে পারে না। সেই জন্য দুজন দুজনকে খুব খুব মিস করে, আর এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। সুশাও আবারও নিজের দেশে চলে এসেছে, আর ও জানতে পেরেছে আজকে নাকি ইশিন অন্য কাউকে বিয়ে করছে, আর সেই জন্য খুব মন খারাপ সুশাওয়ের। ওকে তো এই বিয়েটা আটকাতেই হবে। এরপর সুশাও ছুটতে ছুটতে চলে আসে সেই ওয়েডিং হলে আর জিজ্ঞাসা করে যে ব্রাইড কোথায়। সুশাও তখন ছুটতে চলে আসে, আর ওখানে ইশিন দাঁড়িয়েছিল বউ বেশে। সুশাও বলে, ইশিন আই এম রিয়েলি সরি, আমি জানি গত 2 বছর ধরে আমি তোমার সঙ্গে কোনো যোগাযোগ করিনি, কারণ একদিন ভিডিও কলে আমি তোমাকে মিস্টার লিনের সঙ্গে কথা বলতে দেখেছিলাম। তারপর রাগ করে তুমিও আর আমার সাথে কথা বলনি। আমার তোমার সঙ্গে সেদিন ওইভাবে ঝগড়া করা উচিত হয়নি। গত 2 বছর তোমার সঙ্গে যোগাযোগ না করে থাকাটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি ফিরে এসে তোমাকেই বিয়ে করব। তুমি আমার জন্য আর এইটুকু অপেক্ষা করতে পারলে না? তখনই দেখা যায় যে ওটা আসলে ইশিন ছিলই না, ওটা তো অন্য একটা মেয়ে, যাকে দেখে খুব অবাক হয়ে যায় সুশাও আর বলে, আপনি কে? এটা বলে, আজকে তো লিনের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, কিন্তু আপনি কে বলুন তো? এটা শুনে সুশাও বুঝতে পারে যে আসলে মিস্টার লিনের বিয়ে হতে চলেছে। আর এটা শুনে সুশাও ভাবছিল মিস্টার লিনের সঙ্গে অন্য কেউ নয়, ইশিনই বিয়ে করছে। সুশাও তখন ইশিনের সঙ্গে দেখা করতে যাবে বলে পেছনে ফেরে, আর সেই সময় ইশিন চলে আসে সুশাওয়ের সামনে। 4 বছর পর আবারও ইশিন আর সুশাওয়ের দেখা হলো, আর ওরা দুজন দুজনকে তখন শক্ত করে জড়িয়ে ধরে।
সুসাও বলে, ইশিন আমি ফিরে এসেছি, এবার আমাদেরকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না। এমন কথা শুনে ইশিন তো খুব খুশি হয়ে যায় আর সুসাওকে কিস করে। এদিকে জিনিয়া আর ইদুও, ওদের দুজনের মধ্যেও রিলেশন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ইদুও সেই সময় ট্রাভেল এজেন্সিতে ফোন করে আর বলে যে 4টে হানিমুন টিকিট যেন রেডি করে রাখে, সামনের মাসে ওরা সবাই মিলে হানিমুনে যাবে। আর ওদের দুজনের অবশেষে এতগুলো বছর পর আবার দেখা হলো আর ওরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছে। আর এরকমই সুইট কিসের মধ্যে দিয়ে আজকে এই কিউট ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। আজকের জন্য বাই।